আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের যে টপিকটা আর কি মানে আলোচনা করা দরকার সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, যে মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে? তো ওই মোলার আপেক্ষিক তাপের আগে আমরা যে জিনিসটা একটু বলে নিই সেটা হচ্ছে আপেক্ষিক তাপ জিনিসটা কি? আপেক্ষিক তাপ, ঠিক আছে? আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট। এখন আপেক্ষিক তাপ এটা আপনাদেরকে আমি প্রথম ক্লাসেই আলোচনা করছিলাম, যে বরফ দিয়ে একটা উদাহরণ দিয়েছিলাম, যে বরফের ধরেন যে -2 ডিগ্রি সেলসিয়াস বরফ থেকে 0 ডিগ্রি সেলসিয়াস বরফ, তারপর 0 ডিগ্রি সেলসিয়াস থেকে আবার 0 ডিগ্রি সেলসিয়াস পানি, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে। তো আমরা এরকমভাবে বিভিন্ন উদাহরণ দিয়েছিলাম আর কি। ঠিক আছে? তো যাই হোক, এখন হচ্ছে আমরা এখানে যেহেতু আপেক্ষিক তাপটা চলে আসছে, ঠিক আছে, তো সেখানে আমি একটু আলোচনা করি। তার আগে এই আপেক্ষিক তাপের আলোচনার আগে, ঠিক আছে, আমি একটু আলোচনা করতে চাই কি, যে স্বাধীনতার মাত্রা। ঠিক আছে? আচ্ছা, এখানে বলবেন যে কেন স্বাধীনতার মাত্রা নিয়ে বারবার স্বাধীনতার মাত্রা হচ্ছে আনলাম ব্যাপারটা। ঠিক আছে? কারণ এখানে আমাদের স্বাধীনতার মাত্রা যে ব্যাপারটা এটা হচ্ছে অনেক ব্যবহার করবো আর কি। এই জন্য স্বাধীনতার মাত্রা আমাদের 10-এর মধ্যে পড়ার কথা ছিল, কিন্তু আমি বলি নেই। এখন এখানে বলতেছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে ব্যাপারটা কি, স্বাধীনতার মাত্রার ব্যাপারে একটা কথা লেখা রাখবেন। ঠিক আছে? এইটা বুঝলে আপনি মোটামুটি যে এটার কনসেপ্টটা আপনার পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে কি, যে একটা অণু বা পরমাণু, ঠিক আছে, যে কয়টি অক্ষে চলতে সক্ষম ওইটা হচ্ছে কি তার স্বাধীনতার মাত্রা। কথা বুঝতে পারছি? যে একটা অণু বা পরমাণু যে কয়টি অক্ষে চলতে সক্ষম, সেটাই কি আমার ওই অণু বা পরমাণুর কি স্বাধীনতার মাত্রা। আচ্ছা, তাহলে কথাটা বুঝিনি। আবার যদি বলি, যেমন ধরেন এখানে আমাদের পরমাণু, ঠিক আছে, আমরা যদি পরমাণু চিন্তা করি, আমাদের আছে পরমাণু 3 ধরনের। কি? একটা হচ্ছে এখানে যেমন যদি আমি লিখি, ছক করে দিই, এখানে ছক করাটা একটু জরুরি। পরমাণু এবং হচ্ছে ধরেন যেটা বললাম যে কয়টি অক্ষে চলতে পারবে, তাহলে ধরেন যে এখানে কয়টি অক্ষে চলতে পারবে বলতে ধরেন আমি, আচ্ছা এখানে একটু লিখি, তারপর আমি বলতেছি। রৈখিক গতিশক্তি, আচ্ছা এটা হচ্ছে কি আমার কৌণিক অথবা ঘূর্ণন গতি শক্তি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তো আমরা বলতেছিলাম যে কি, যে এখানে হচ্ছে কি স্বাধীনতার মাত্রা, তাই না? স্বাধীনতার মাত্রা। এখন এই স্বাধীনতার মাত্রা যে ব্যাপারটা, ঠিক আছে, তো এখানে যদি বলতে যাই তাহলে কি বলছি, যে একটা অণু বা পরমাণু যে কয়টি অক্ষে চলতে সক্ষম। ঠিক আছে? তারপর এখানে ছক করছি আমি কি। ঠিক আছে? এখন পরমাণু বলতে আমরা কি বুঝি? একটা পরমাণু, দুইটা পরমাণু, আর এটা হচ্ছে বহু পরমাণু। একটা পরমাণু কে আছে, ধরেন যে হাইড্রোজেন, না সরি হিলিয়াম, ঠিক আছে, তারপর নিয়ন, তারপর আর্গন, এগুলো সব হচ্ছে কি এক পরমাণু। আচ্ছা আমাকে বলেন তো, যেমন এই একটা পরমাণুর কথা যদি চিন্তা করি, যেমন আমি যদি এখানে 3টা অক্ষ দিই, ঠিক আছে, একটা হচ্ছে কি এক্স অক্ষ, একটা হচ্ছে কি ওয়াই অক্ষ, একটা কি জেড অক্ষ। এখন যদি হিলিয়াম যদি পরমাণু রাখি, এই হিলিয়াম পরমাণুর পক্ষে 3টা অক্ষে মুভ করা সম্ভব না। এমন কোনো যে মানে সীমাবদ্ধতা কি আছে, যে সে 2টা অক্ষে যেতে পারবে, 3টা অক্ষে যেতে পারবে না? না। একটা পরমাণু, তো তাহলে সে ধরেন যে এই বরাবর গেল, ঠিক আছে, এবং ধরেন যে এই বরাবর গেল, তারপর ধরেন যে এই বরাবর কি যাইতে পারবে, সে 3 দিকের যে কোনো দিকে সেই মুভ করতে পারতেছে। এখন সেই যে মুভ করতেছে, সে তার গতিটা কেমন? সরলরৈখিক বরাবর না? তাহলে এটাকে আমরা কী বলতে পারি? রৈখিক গতিশক্তি বলতে পারি না? ঠিক আছে? তাহলে এই যে রৈখিক গতিশক্তিটা, তার কয়টা দিক, রৈখিক গতিশক্তি কয়টা হইতে পারে? কয় দিক হইতে পারে? 3 দিক হইতে পারে। একটা এক্স অক্ষ বরাবর, একটা ওয়াই অক্ষ বরাবর, একটা জেড অক্ষ বরাবর। আচ্ছা আমি এটা আবার বলি, যেমন যদি আমরা 3টা অক্ষ কথা চিন্তা করি, এক্স ওয়াই জেড, এখানে যদি আমি একটা হিলিয়াম পরমাণু নেই, কয় পরমাণু? এক পরমাণু বিশিষ্ট এটা, এটা মৌল। এখন এই যে হিলিয়াম যে নিলাম, হিলিয়াম কি 3 অক্ষে যে কোনো দিকে মুভমেন্ট করতে পারে না? করতে পারে, সক্ষম সে। একসাথেই করে না, কিন্তু 3 দিকের যে কোনো একদিকে সে কী করতে পারে? মুভমেন্ট করতে পারে। এটা তার ক্ষমতা আছে। আচ্ছা যেহেতু ক্ষমতা আছে এবং সে সরলরৈখিক বরাবর যাচ্ছে, তাহলে এটা কী বলতে পারি? রৈখিক গতিশক্তি বলতে পারি। এবং যেহেতু সে 3 অক্ষ বরাবর যাচ্ছে এবং তার রৈখিক গতিশক্তি কয়টা হয়েছিল? তাহলে এখানে 3টা হয়েছে। এই জন্য ধরো এখানে রৈখিক গতিশক্তি কয়টা? 3। এবং তার এখানে আমি যে চিন্তা করি, তার কৌণিক গতিশক্তি মানে কেন? একটা অক্ষকে কেন্দ্র করে ঘোরা, এটা কি তার পক্ষে সম্ভব? তার পক্ষে সম্ভব হলে, যেমন যদি আমি বলি, যেমন ধরো যে একটা গোলক, ঠিক আছে, এই একটা গোলক, এবং এর মাঝখান দিয়ে যদি আমি একটা করি, অক্ষ পাস করি, এখন ধরো আমি গোলকটাকে ঘুরাইলাম, ঠিক আছে, তো এই গোলকটাকে ঘুরাইলে এর ঘূর্ণন শক্তিটা
অত বেশি ভালো বোঝা যাবে নাকি? ধরো যে আমি যদি বলি যে এইখানে এ একটা, এইখানে এ একটা, ঠিক আছে? ধরো যে এরকম দুইটা ডাম্বল আকারে মানে ডাম্বল বানাইলাম আর কি, ঠিক আছে? ধরো যে এখানে ধরো যে গোল, এখানে গোল, মাঝখানে একটা লাঠি দিলাম। এখন যদি আমি এই অক্ষের সাপেক্ষে ঘুরাই তাহলে কার ঘূর্ণনটা ভালো বোঝা যাবে? অবশ্যই ধরো তুমি দূরের থেকে দেখলে তোমার কাছে মনে হবে কি জানো, যেমন এই তো তার স্ত্রী আছে বা দেখতে একই রকম লাগতেছে, ঠিক আছে? তো কিন্তু এই অক্ষর যদি চিন্তা করতে যাই এই দুইটা পরমাণুর ক্ষেত্রে, তখন দেখবো যে কি আসলে না, এটা ঘুরতেছে, এটা বোঝা দিতেছে, ঠিক আছে? স্থির মনে হইতেছে না দূরের থেকে দেখলেও, হ্যাঁ? বা চলতে সক্ষম হচ্ছে এই অক্ষ বরাবর সে চলতে সক্ষম। এখানেও তুমি বলতে পারো কিন্তু আসলে চলতে, এটা আসলে চলতে সক্ষম এটা বোঝা যায় না, মানে মানে দেখতে হবে, মানে জিনিসটা দেখার উপর নির্ভর করতেছে যে স্বাধীনতার মতো সে স্বাধীন। তুমি যদি দেশ স্বাধীন তুমি কেমন বুঝো? না দেখে তুমি কি বুঝবা যে দেশটা স্বাধীন? অ্যান্ড তুমি দেখা বুঝতেছো না দেশটা স্বাধীন কি না, ঠিক আছে? অ্যান্ড তুমি কি বলতে পারো যে দেশটা কি স্বাধীন না? তো এরকমই ভাবে তুমি চিন্তা করো যে পরমাণুটা কি স্বাধীন, মানে কি সে স্বাধীনভাবে সে ঘুরতে পারতেছে। তাহলে এখন যেহেতু এখানে অক্ষ বরাবর সে ঘুরে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে আমি এই ঘূর্ণন শক্তি কী করতে পারবো না, বা কণিক শক্তি, কণিক গতিশক্তি বা ঘূর্ণন গতিশক্তি আমি কাউন্ট করতে পারতেছি না। তাহলে এই ক্ষেত্রে তার কণিক গতিশক্তি কত হবে? 0 হবে। এখন দ্বিপরমাণুর ক্ষেত্রে যদি আসি, দ্বিপরমাণুর ক্ষেত্রে কী হবে? তাই ধরো যে দুইটা যদি বলি এরকমভাবে এই এই, ঠিক আছে? 3 অক্ষ বরাবর, 3 অক্ষ বরাবর যদি হয়, ঠিক আছে? আমি যদি এখানে ধরো যে এই একটা আর মাঝখানে কানেক্ট করলাম দুইটা অণু, ঠিক আছে? এখন হচ্ছে 2 অণু বিশিষ্ট দ্বিপরমাণু কারা কারা? ধরো হাইড্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন, অক্সিজেন, ঠিক আছে? তো এগুলো হচ্ছে সব কি দ্বিপরমাণু, মানে ধরো যেখানে অক্সিজেন অক্সিজেন এ আছে, ঠিক আছে? এখন ধরো সে কি এক্স অক্ষ বরাবর যেতে পারে, ওয়াই অক্ষ বরাবর সে যেতে পারে, জেড অক্ষ বরাবর সে যেতে পারে। এবং ঘূর্ণনের যে ব্যাপারটা, সে এই যে এভাবে ঘুরতে পারতেছে, এভাবে ঘুরতে পারতেছে, ঠিক আছে? তো এখন আমি যদি বলি ঘোরার যে ব্যাপারটা, এনে ধরো তোমরা অনেক কনফিউজড হয়ে যাও, ঘোরার ব্যাপারটা কেমন হতে পারে? ধরো যে এইভাবে দেখো, এই যে এইভাবে একবার ঘুরতে পারে, ঠিক আছে? তাহলে আমার আঙ্গুল যেভাবে দেওয়া হয়, যে এইভাবে আঙ্গুলটা যে খাড়া দেখো ক্যামেরার দিকে দেওয়া আছে, এটা হচ্ছে অক্ষ। এবং এই সাপেক্ষে যে ধরো কলমটা এভাবে ঘুরতেছে, এ একটা অক্ষ হইতে পারে। কথা বুঝতেছো তো? মানে আঙ্গুলটা এই যে দেখো, আমার আঙ্গুলটা কোন দিকে দেওয়া, এই যে ক্যামেরার দিকে দেওয়া, এবং এই যে সে এভাবে ঘুরতেছে, এই যে ঘোরাটা একভাবে একটা অক্ষ ঘুরতেছে। আবার ধরো তুমি আমি এভাবে রাখলাম, রাখার পর ধরো আমি যে আঙ্গুলটা কোন দিকে দিলাম, আঙ্গুলটা দিচ্ছি হচ্ছে এই বরাবর, হ্যাঁ, এই যে এই বরাবর। তাহলে অক্ষ পাস করতেছে কোন বরাবর? এই বরাবর। আর আমার কলম ঘুরতেছে কোন বরাবর? এই বরাবর। কথা বুঝছো? তাহলে এই যে এইভাবে যে ঘুরতেছে, তাহলে সে ঘুরলো কয়ভাবে? একটা হচ্ছে এইভাবে ঘুরলো, আরেকটা কোনভাবে ঘুরলো? এইভাবে ঘুরলো। তাহলে এই যে দুইভাবে যে ঘুরতেছে, তাহলে তার ঘূর্ণন শক্তি কয়টা? 2টা। আর রৈখিক গতিশক্তি কয়টা? 3টা। ঠিক আছে? এখন আসি বহু পরমাণু, ঠিক আছে? তা বহু পরমাণুর ক্ষেত্রে তো একই কথা, যে রৈখিক গতিশক্তি কয়টা? 3টা। এবং কৌণিক যে গতিশক্তিটা, এটা কয়টা হইতে পারে? এটা হচ্ছে ধরো এই যে আমরা যে 2টা যে বললাম, ঠিক আছে, দ্বিপরমাণুর ক্ষেত্রে। তো বহু পরমাণুর ক্ষেত্রে হয় কি, তাদের হচ্ছে তারা হচ্ছে আবার এইভাবে ঘুরতে পারে, বুঝছো? মানে তাদের তো পরমাণু যদি চিন্তা করো 3টা যদি থাকে, চিন্তা করো একটা 3D যে কোনো একটা বস্তুই সে যদি ঘুরে, সে কীভাবে ঘুরতে পারে? একটা হচ্ছে এই বরাবর ঘুরতে পারে, আরেকটা হচ্ছে এই বরাবর ঘুরতে পারে, আরেকটাতে সে এরকম অ্যাঙ্গেল বা এই অ্যাঙ্গেল বরাবর ঘুরতে পারে, ঠিক আছে? মানে ধরো যে এই অ্যাঙ্গেল বরাবর ঘুরতে পারে, আরেকটা হচ্ছে এই অ্যাঙ্গেল বরাবর ঘুরতে পারে, বুঝতে পারছো? তো ওইটা এখন তুমি বলতে পারো যে ভাইয়া দ্বিপরমাণুর ক্ষেত্রেও তো ভাইয়া এইভাবে ঘুরতে পারে। ওই যে তোমাকে এক পরমাণুর ক্ষেত্রে বললাম যে সে যে এভাবে ঘুরতেছে, হ্যাঁ, এটা আমাদের আসলে কী লাগতেছে না, চোখে লাগতেছে, মানে আমাদের মনে হইতেছে যে সে এইভাবেই ঘুরতেছে, সে যে এই অ্যাঙ্গেল হয়ে ঘুরতেছে, এটা আমাদের ফিল পাচ্ছি না, ঠিক আছে? আমি দেখতে পারতাছি না, কারণ স্বাধীনতার মাত্রা কী বলছি, যে ধরো যে চলতে সক্ষম, অ্যান্ড এটা স্বাধীন, সে ঘুরতে পারবে, কিন্তু আমার তো বোঝা লাগবে যে সে ধরো একটা দেশ স্বাধীন, অ্যান্ড তার আমার দেশের অবস্থা দেখেই তো বুঝতে হবে যে স্বাধীন কেন, মানে কেন তাকে স্বাধীন বলবো। তো এরকমভাবে এই পরমাণুটা যে তার স্বাধীনতার মাত্রা যে কয়টা আমি কেমন বলবো, কারণ আমার তো দেখতে হবে। তো এইভাবে ধরো তুমি যদি এইভাবে ঘুরাও, ঠিক আছে, অথবা তুমি যদি এভাবে ঘুরাও, তুমি বলতে পারতো ভাই আরও 2 অক্ষ সাপেক্ষে ঘুরে না। এটা হচ্ছে আমাদের দ্বিপরমাণুর ক্ষেত্রে ধরো যে সে এভাবে ঘুরতে পারে এবং হচ্ছে এইভাবে ঘুরতে পারে, ঠিক আছে? যেহেতু এই দুইভাবে ঘুরতে পারে, এই জন্য তার কণিক গতিশক্তি বা ঘূর্ণন গতিশক্তি কথা 2টা। আর বহু পরমাণুর ক্ষেত্রে কী হবে? ধরো সে এভাবেও ঘুরতেছে, এভাবেও ঘুরতেছে, আর হচ্ছে তোমার হচ্ছে কি, ধরো যে তোমার এভাবেও ঘুরতেছে, তাহলে ঘূর্ণন শক্তি কয়টা দাঁড়াইলো? 3টা। এখন দেখো, এই যে আমরা গতিশক্তি যে বারবার বলতেছি, এইগুলা কি আসলে অক্ষ বরাবর মুভমেন্ট না, মানে চলতে সক্ষম, অক্ষ বরাবর চলতে সক্ষম। আচ্ছা, এই যে অক্ষ বরাবর যে চলতে সক্ষম, হ্যাঁ, এগুলাই কি আমার
স্বাধীনতার মাত্রা না? তার মানে ধরো যদি এক পরমাণুর ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা যদি বলতে চাই তাহলে কত হতে পারে? রৈখিক গতিশক্তি কয়টা? 3টা, বা 3 অক্ষ বরাবর যাইতে পারে। কৌণিক গতিশক্তি আছে? নাই। তাহলে এক পরমাণুর ক্ষেত্রে আমার হচ্ছে স্বাধীনতার মাত্রা কী হবে এক পরমাণুর জন্য? তাহলে স্বাধীনতার মাত্রা কী হবে? তোমার হচ্ছে 3 + 0 সমান কত হবে? 3 হবে। দ্বিপরমাণুর জন্য কত হবে? 3 + 2 সমান কত হবে? ধরো 5 হবে। আর এফ পরমাণু সমান কী হবে? 3 + 3 সমান কী হবে? 6 হবে। এখন ধরো অনেকে বুঝবা, অনেকে বুঝবা না, অনেকে ঝামেলা লাগবে, বা এটা কেমন না কেমন, ঠিক আছে? এখন আমি যদি সত্যি কথা বলতে যাই, এখান থেকে তোমার কী লাগবে? এই 3টা মান জানা লাগবে, বুঝছো? বাস, আর কিচ্ছু নাই। 3টা মান তুমি যদি খালি একটু মুখস্থ করে রাখতে পারো, বাস, তোমার এখানে আর তেমন কোনো কাজই নেই। তোমার প্রশ্নের মধ্যে বলে দেবে কি জানো? যে অক্সিজেন বলে দেবে। এখন অক্সিজেন কি? দ্বিপরমাণু। আর দ্বিপরমাণুর জন্য তোমার এফের মানটা কি? এই যে 5, ঠিক আছে? তোমার কেউ জিজ্ঞাসা করবে না এই অক্সিজেন পরমাণুর জন্য রৈখিক গতিশক্তি কয়টা আর ঘূর্ণন গতিশক্তি কয়টা, ঠিক আছে? তোমার শুধুমাত্র তুমি যে অক্সিজেনের জন্য তুমি যে এফের মান যে 5 জানতে পারতেছো, এটাই তোমার জন্য কি অনেক। কথা বুঝতে পারছো? এই জন্য আর কি আমাদের এখানে এত কিছু এটা নিয়ে এত মারামারি করার দরকার নেই। অনেকে মারামারি করে, স্টুডেন্টরা অনেক ঝামেলাও করে। এটা সিম্পলভাবে বোঝার চেষ্টা করো, জিনিসটা এমনি হয়েছে এভাবেই মানে বুঝে নিবা, ঠিক আছে? এই জন্য আর কি স্বাধীনতার মাত্রা আমাদের 3টার জন্য কি 3টা মান মুখস্থ করা লাগে, বাস, শেষ, আর কিছু না। এখন আসি ওই যে আপেক্ষিক তাপ নিয়ে যে কথাটা বলতেছিলাম, আপেক্ষিক তাপ, ঠিক আছে? আপেক্ষিক তাপের যে ব্যাপারটা সেটা হচ্ছে কি স্পেসিফিক হিট, বা স্পেসিফিক হিট। তাহলে সেটা হচ্ছে কি আমাদের ধরো আমি যদি বলি এরকম একটা বস্তু নিলাম, ধরো 1 2 3 4 5, ঠিক আছে? তাহলে ধরো যে প্রত্যেকটা কি 1 কেজি করে। আচ্ছা, 1 কেজি করে। এখন ধরো আমি বলতেছি কি যে ধরো এই 1 কেজি ভরের একটা বস্তুকে, ঠিক আছে? তো ধরো এখানে 5 কেজি না, 5 কেজির মধ্যে ধরো যে আমি এইখানে আমি কী করতেছি, ধরো যেখানে ধরো তাপ দিতেছি, ঠিক আছে? তাপ দিতেছি, তো তাপ দিতেছি। এখন এই তাপ দেওয়ার সময় করলাম কি, ধরো এখানে ধরেন যে তাপমাত্রা ছিল কত? 0 কেলভিন। কোনো তাপ দেওয়া ছিল না আগে। তো 0 কেলভিন থেকে তুমি কত নিয়ে গেছো? 1 কেলভিন নিয়ে গেছো। 0 থেকে যখন 1-এ নিয়ে গেছো তখন তোমার তাপ দেওয়া লাগছে কতটুকু? 100 জুল। কতটুকু দেওয়া লাগছে? 100 জুল দেওয়া লাগছে। এখন তুমি আমাকে বলো তো, এই যে 100 জুল তাপমাত্রা দিলে, ঠিক আছে, তখনই কেবল এই 0 থেকে 1 কেলভিনে যাবে না, তাই তো? কোন বস্তুর জন্য? এই যে 1 কেজি ভরের বস্তুর জন্য। তাহলে আমাদের আপেক্ষিক তাপের সংজ্ঞাটা হচ্ছে কি যে 1 কেজি ভরের, ঠিক আছে, 1 কেজি ভরের কোনো বস্তুকে 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে, 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে, মানে আমরা বাড়াইছি কতটুকু? দেখো 0 থেকে 1 বাড়াইছি কতটুকু? 1 বাড়াইছি। 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে যতটুকু তাপ দেওয়া লাগে, কতটুকু? যেমন এখানে আমরা ধরে নিচ্ছি যে সেটা হচ্ছে 100 জুল তাপ দেওয়া লাগে। এই যে তাপটা দিতেছি সেটাই কি আমাদের আপেক্ষিক তাপ, যেটাকে প্রকাশ করে কী দিয়ে? আমরা ধরো এইখানকার এই অধ্যায়ের জন্য দিব সি দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? আপেক্ষিক তাপ। আচ্ছা, এখন এটা তো আমরা বুঝলাম। তাহলে কি সি এর সূত্রটা কী দাঁড়াইলো? যে আমার ধরো যে 1 কেজি ভরের কোনো বস্তুকে, ঠিক আছে, 1 কেজি ভরের কোনো বস্তুকে, ঠিক আছে, 1 কেলভিন তাপমাত্রা বাড়াতে আর যে পরিমাণ তাপ দেওয়া লাগে, ঠিক আছে, এটা কি আমার আপেক্ষিক তাপ। এখন হচ্ছে এই আপেক্ষিক তাপ আবার হচ্ছে কয় ধরনের? অনেক ধরনের আছে, কিন্তু বস্তুভেদে আলাদা। যেমন আমি যদি বলি কঠিনের ক্ষেত্রে আপেক্ষিক তাপ কয়টা হয়, হ্যাঁ, তরলের ক্ষেত্রে কয়টা হয়, এবং হচ্ছে বায়বীয় ক্ষেত্রে কয়টা হয়, বা গ্যাসের জন্য, ঠিক আছে? তাহলে তুমি বলবা যে ভাইয়া আমরা তো কঠিনের জন্য একটাই পেয়েছি সবসময় আপেক্ষিক